আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। আজকের আলোচনা হলো রোহিঙ্গা সংকট নিরসনে প্রফেসর ইউনূসের ম্যাজিকে দৃশ্যপট বদলাবে কি? প্রথম কথা হলো হাসিনার কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গন থেকে এক প্রকার হারিয়ে গিয়েছিল। এর উপর আবার ২০২০ সালের করোনা মহামারী, ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ফিলিস্তিনে গাজার ঘটনাবলী, এই তিনটি বিষয় বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে রোহিঙ্গা ইস্যু মনোযোগ হারিয়ে ফেলে। তবে প্রফেসর ইউনূস ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর তিনি রোহিঙ্গা ইস্যুকে আবার নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করার উদ্যোগ গ্রহণ করেন। প্রথমে গত মার্চ মাসে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং ১ লক্ষ রোহিঙ্গাদের সাথে এক ইফতার মাহফিলে অংশ নেন। অবশ্য ২০১৮ সালেও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে একবার বাংলাদেশ সফর করেছিলেন। যাই হোক, গত ১৪ মার্চ অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে জাতিসংঘ মহাসচিব বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান। বিশ্ববাসী রোহিঙ্গাদের ভুলে যাবে তা আমরা কোনোভাবেই হতে দিতে পারি না। রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে যে সহায়তা দরকার তা আমি জোরালোভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরব। তিনি আরও বলেন, মিয়ানমারে ফেরার পর রোহিঙ্গাদের যেন কোনো ধরনের বৈষম্যের শিকার হতে না হয় সেটি নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছে। তাদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসন টেকসই হবে না। তিনি সমবেত রোহিঙ্গাদের উদ্দেশ্যে আরও বলেন, আমি আজকে আপনাদের সাথে ইফতার করতে এসেছি এটা প্রমাণের জন্য যে আপনাদের ধর্ম এবং সংস্কৃতির প্রতি আমার গভীর সম্মান রয়েছে। আর এখানে আজকে এসে দাঁড়িয়েছি যেন বিশ্ববাসীর নজর এই রোহিঙ্গাদের ওপর থেকে সরে না যায়। তিনি আরও বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের মাতৃভূমি। স্বেচ্ছায় এবং নিরাপদে তাদের সেখানে ফিরে যাওয়াই হচ্ছে এই সংকটের প্রাথমিক সমাধান। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি এখনও ভয়াবহ। রাখাইন রাজ্যেও একই পরিস্থিতি। তাই রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের সংহতি প্রদর্শন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব বলেন, যতক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে না দাঁড়ায় আমি এই ইস্যুতে কথা বলেই যাব। আমরা যথাসাধ্য চেষ্টা করব। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্য তহবিল কাটছাঁটের ফলে তাদের ওপর যে বিপজ্জনক প্রভাব পড়বে সে কথাও উল্লেখ করেন। এদিকে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসও রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। ইফতার শেষে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক উদ্দীপনামূলক বক্তব্য দেন। রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের দেশে ফেরাতে সারা দুনিয়ার সঙ্গে প্রয়োজনে লড়াই করতে হবে। রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। তিনি বলেন, এই ঈদে না হোক আগামী ঈদে রোহিঙ্গারা নিজের দেশে ঈদ করতে পারবেন সেই প্রত্যাশা করি। তিনি আরও বলেন, ঈদে মানুষ আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে, রোহিঙ্গাদের সেই সুযোগও নেই। এরপর ১৫ মার্চ জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ঢাকায় এক যৌথ সম্মেলন করেন। ওই যৌথ সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, বর্তমান পরিস্থিতি হলো মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে রোহিঙ্গাদের সেখানে দ্রুত এবং সম্মানজনকভাবে প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হবে। রোহিঙ্গা সংকট সমাধানে আরাকান আর্মিকেও আলোচনায় যুক্ত করা উচিত। আরাকান আর্মিও এখন একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। আমি মনে করি তাদের সাথেও প্রয়োজনীয় সংলাপ হওয়া উচিত, কারণ আমরা জানি যে অতীতে রাখাইন গোষ্ঠী ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক সহজ ছিল না। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, মিয়ানমারের ভেতরে মানবিক সহায়তা জোরদার করা জরুরি, যাতে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়। এ কারণেই যদি পরিস্থিতি অনুকূল হয় বাংলাদেশ থেকে মানবিক সহায়তা চ্যানেল চালু করাও গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাংলাদেশকে চ্যানেল বা করিডোর হিসাবে ব্যবহার করতে যথাযথ অনুমোদন এবং সহযোগিতার প্রয়োজন। জাতিসংঘ মহাসচিবের এমন বক্তব্য থেকেই এক নতুন আলোচনার ঝড় ওঠে। তা হলো কক্সবাজার ও রাখাইন রাজ্যের মধ্যে কথিত মানবিক করিডোর স্থাপন বিষয়ে। তবে বর্তমানে এই মানবিক করিডোর প্রতিষ্ঠার বিষয়টি আর আলোচিত হচ্ছে না। যাই হোক,
মার্চ মাসে সংঘটিত এসব ঘটনাবলীর পর প্রধান উপদেষ্টা 4 এপ্রিল বিমস্টেক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ব্যাংকক সফর করেন। ওই সফরে প্রধান উপদেষ্টার সহযোগী হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। সেখানে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় যে বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারের প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে সে দেশের কর্তৃপক্ষ। তাদের ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়ে জানানো হয় যে আরও 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মেলানোর কাজ চলমান রয়েছে। এভাবে মিয়ানমার কর্তৃপক্ষ প্রথমবারের মতো একটি নিশ্চিত প্রত্যাবর্তনের তালিকা প্রদান করে, যাকে রোহিঙ্গা সংকট সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে ভাবা হচ্ছিল। ওই সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সাথে মিয়ানমারের প্রধানমন্ত্রী জেনারেল মিন অং হ্লাইনের বৈঠক হয়। অবশ্য সেই বৈঠক থেকে রোহিঙ্গা বিষয়ক আলোচনার কোনো খবর আসেনি। তবে প্রফেসর ইউনূস মিয়ানমারের প্রধানমন্ত্রীর কাছে সে দেশের সংগঠিত 28 মার্চের ভূমিকম্পের দরুন প্রাণহানির ঘটনায় দেশটির জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। দুর্যোগ মোকাবেলায় মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের দেওয়া মানবিক সহায়তা প্রদান নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের ত্রাণের জাহাজ প্রস্তুত। বস্তুত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর যখনই যে দেশ সফর করেছেন কিংবা কোনো সম্মেলনে উপস্থিত হয়েছেন, তখন সেখানেই তিনি রোহিঙ্গাদের প্রসঙ্গটি উত্থাপন করেছেন। সম্প্রতি প্রফেসর ইউনূস রোহিঙ্গা সংকট বিষয়ে বাংলাদেশ, নিউ ইয়র্ক ও কাতারে 4 মাসের ব্যবধানে 3টি বড় ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। প্রথম সম্মেলনটি 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে, দ্বিতীয়টি 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এবং তৃতীয়টি 6 ডিসেম্বর কাতারে আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব সম্মেলনের উদ্দেশ্য হল রোহিঙ্গা সংকট সমাধান, আশ্রিত রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ এবং তাদের স্বদেশভূমি রাখাইন রাজ্যে ফেরানো। এভাবে দীর্ঘ 8 বছর পর প্রফেসর ইউনূস এক নতুন বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করেন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের আলোচনায় প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেছিলেন যে রোহিঙ্গা সংকট সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হোক। সেই কর্মপরিকল্পনার অংশ হিসাবে ইতিমধ্যেই গত 24 থেকে 26 আগস্ট কক্সবাজারে 3 দিনের একটা আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়, যার নাম দেওয়া হয় স্টেক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন। বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক হারে আগমন শুরু হয়েছিল 2017 সালের 25 আগস্ট। সেই রোহিঙ্গা আগমনের 8ম বার্ষিকীকে সামনে রেখে ওই সম্মেলনের আয়োজন করা হয়। এখন গত 8 বছর পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা প্রায় 14 লাখ ছাড়িয়েছে। যাই হোক, কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যোগ দেন। ওই সম্মেলনে ঢাকায় কর্মরত 40টি দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেই সাথে জাতিসংঘের বিভিন্ন সংস্থার হাই প্রোফাইল প্রতিনিধিরা এবং কয়েকজন আমন্ত্রিত বিদেশি মন্ত্রীবর্গ অংশগ্রহণ করেন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, বিভিন্ন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গা প্রতিনিধিরা এবং প্রবাসী রোহিঙ্গারাও অংশগ্রহণ করেন ওই সম্মেলনে। মানবাধিকার ও উদ্বাস্তু বিষয়ক দেশি বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞরাও উপস্থিত হন ওই সম্মেলনে। এছাড়া বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও ওই সংলাপে অংশ নেন। কক্সবাজার আন্তর্জাতিক সম্মেলনে প্রফেসর ইউনূস তার বক্তব্যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে 7 দফা প্রস্তাব তুলে ধরেন। সেগুলো হলো রোহিঙ্গাদের দ্রুততার সাথে, নিরাপদভাবে, মর্যাদার সাথে ও টেকসইভাবে প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন, তাদের অব্যাহত সমর্থন, মিয়ানমার কর্তৃপক্ষ ও আরাকান আর্মির কাছে রোহিঙ্গাদের নিরাপত্তা ও জীবিকা নিশ্চিত করার আহ্বান, রোহিঙ্গাদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা, আসিয়ান সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা, গণহত্যার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আন্তর্জাতিক আদালতে জবাবদিহিতা ত্বরান্বিত করা। কক্সবাজারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের আলোচিত কথামালা থেকে একটি প্রস্তাবনা তৈরি করা হবে, যা পরবর্তী নিউ ইয়র্ক ও কাতারের সম্মেলনে স্থান পাবে।
উল্লেখ্য যে আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সেখানে 160টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এরপর প্রফেসর ইউনুসের রোহিঙ্গা বিষয়ক কর্মপরিকল্পনার তৃতীয় সম্মেলনটি হবে আগামী 6 ডিসেম্বর কাতারের রাজধানী দোহায়। 25 আগস্ট 2017 সালে রোহিঙ্গাদের বাংলাদেশে ব্যাপকভাবে আগমনের পর এখন 8 বছর কেটে গেছে। এই দীর্ঘ সময় বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ রোহিঙ্গা ইস্যু থেকে যেমন সরে গেছে, তেমনি মানবিক সহায়তা ধীরে ধীরে কমে গেছে। অন্যদিকে মিয়ানমারে প্রচণ্ড গৃহযুদ্ধ শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নেওয়ায় পরিস্থিতিও ভিন্ন মোড় নিয়েছে। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার রোহিঙ্গা বিষয়ে পরপর 3টি আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে নতুনভাবে যুক্ত করতে চায়। প্রফেসর ইউনুস রোহিঙ্গাদের জন্য মধ্যপ্রাচ্য ও আসিয়ান অঞ্চলের দেশগুলোর কাছে রাজনৈতিক ও আর্থিক সমর্থন লাভের পরিকল্পনা করছেন। এখন কথা হলো, এই 3টি সম্মেলন রোহিঙ্গাদের প্রত্যাবাসন কিংবা তাদের মানবিক দুর্দশা লাঘবে কতটা প্রভাব বিস্তার করতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কেননা গৃহযুদ্ধের কারণে আরাকান বা রাখাইনের বর্তমান পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়েছে। ফলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া পূর্বের তুলনায় আরও জটিল আকার ধারণ করেছে। এর পাশাপাশি অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারের মেয়াদ প্রায় শেষের পথে। ফলে রোহিঙ্গা বিষয়ে অনুষ্ঠিত এই 3টি সম্মেলন কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ থেকে যায়। তবে তারপরও এ ধরনের আন্তর্জাতিক সংলাপের গুরুত্বকে অস্বীকার করা যায় না। রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তাদের মানবিক দুর্দশা লাঘবের কার্যক্রম জোরদারে এটা অবশ্যই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলবে। বিশেষ করে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি আকর্ষণ করবে। এখানে মনে রাখা প্রয়োজন, বর্তমানে আমরা এমন এক বিশ্ব পরিস্থিতির মুখে দাঁড়িয়ে রয়েছে যেখানে জাতিসংঘ কিংবা এর অঙ্গ সংস্থাগুলো কোথাও যুদ্ধ বন্ধ বা যুদ্ধ বিরতির কোনো জোরালো পদক্ষেপ নিতে পারছে না। এমনকি উদ্বাস্তু বিষয়ক সমস্যাগুলোর সমাধানও করতে পারছে না জাতিসংঘ। সেই সাথে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব এখন আর পূর্বের সেই অবস্থায় নাই যে তারা ইচ্ছা করলেই পৃথিবীর কোথাও কোনো দ্বন্দ্ব কলহের সমাধান নিজেদের পছন্দ অনুযায়ী করে ফেলতে পারে। তেমনিভাবে চীন কিংবা রাশিয়াও চাইলেই সব কিছু সমাধান নিজেদের মতো করে করতে পারে না। এ কারণেই রোহিঙ্গাদের মতোই পৃথিবীর অপর অঞ্চলের উদ্বাস্তু জনগোষ্ঠীরা নিজ দেশে ফিরতে পারছেন না এবং তাদের দুর্দশার লাঘবও হচ্ছে না। এমতো অবস্থায় প্রশ্ন এসে দাঁড়ায় যে প্রফেসর ইউনুসের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক উদ্যোগগুলো কি তাহলে ব্যর্থ হয়ে যাবে? এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রফেসর ইউনুস কিংবা জাতিসংঘ মহাসচিব এদের কারো কাছেই রোহিঙ্গা সমস্যা সমাধানের জাদুর কাঠি নাই। কেননা রোহিঙ্গা সমস্যা এখন এক জটিল ভূরাজনৈতিক দ্বন্দ্বের অংশ হয়ে পড়েছে। এ সমস্যা এখন শুধু বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ নেই। তবে এই প্রতিকূলতা সত্ত্বেও বলা যায় যে প্রফেসর ইউনুসের উদ্যোগ রোহিঙ্গাদেরকে শীঘ্রই বাড়ি ফেরাতে না পারলেও তার প্রচেষ্টা রোহিঙ্গাদের মানবিক দুর্দশা লাঘবে যথেষ্ট সহায়ক হবে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, আবাসন, চিকিৎসা ও রোহিঙ্গা শিশুদের শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন, এসব বিষয়ে প্রফেসর ইউনুসের উদ্যোগগুলো কাজে লাগবে। তাই এমনটা বলার অবকাশ নাই যে প্রফেসর ইউনুস রোহিঙ্গা সংকট নিরসনে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন। বস্তুত রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা অব্যাহত রাখলে একদিন তারা তাদের স্বদেশ ভূমিতে অবশ্যই প্রত্যাবর্তন করবে। আর এটা করার জন্য বাংলাদেশকেই প্রধান উদ্যোগী হতে হবে। মনে রাখতে হবে যে রোহিঙ্গা সমস্যা কেউ উপযাচক হয়ে বাংলাদেশের জন্য সমাধান করে দেবে না। এক্ষেত্রে বাংলাদেশ তুরস্কের অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে। 2011 সালে সিরীয় গৃহযুদ্ধের ফলে প্রায় অর্ধকোটি উদ্বাস্তু তুর্কি সীমান্তে আশ্রয় নিয়েছিল। তুরস্ক বেশ ধৈর্য ও চাতুর্যের সাথে দীর্ঘ এক যুগ সময় ধরে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ের সাথে কঠিন বোঝাপড়া করে এবং অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক ও সামরিক কলাকৌশল ব্যবহার করে অবশেষে 2024 সালে সফল হয়। এখন তুর্কি সীমান্তের সেই উদ্বাস্তুরা নিজ দেশ সিরিয়ায় ফিরতে শুরু করেছেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।